যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি যার সাথে ঘটেছিল ওনার নাম হচ্ছে কবির হোসেন। ওনার বাড়ি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় আর কি। তো ঘটনাটির সময়টা 1974-75 সাল এরকম সময় তিনি আমাকে বলেছেন আর কি। তো যিনি যার কথা বলছি আর কি, কবির হোসেন, উনি মানে খুবই একজন ভালো মানুষ ছিলেন। মানে এলাকাতে একজন উদার মনা, মানে জনদরদি এবং পশুপ্রেমী হিসাবে ওনার খুব ভালো একটা খ্যাতি ছিল। মানে যে কোনো মানুষের বিপদে সবার আগে ওনাকে পাওয়া যেত। মানে সেই হিসাবে উনি সবার কাছে খুবই একজন সমাদৃত একজন ব্যক্তি। রসুল ভাই উনি সাধারণত মানে এমনি ছোটখাটো এমনি কাজ করতেন, প্রফেশন এমনি বড় কিছু উনি করতেন না। উনি একদিন একটা সমস্যা মানে ফেস করেন। সমস্যা ফেস বলতে উনি আসলে নিজে নিজে চিন্তা করতেন বিষয়টা। কারণ হচ্ছে যেহেতু বাগেরহাট, রসেল ভাই, ওই এটা তো আসলে দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকা। বাগেরহাটের বেশ একটা অঞ্চল তো সুন্দরবনের কাছে পড়ে গেছে। তো উনি দেখতেন যে বছরের এই বর্ষাকালে এই সাপুরিয়াদের একটা দল আসতো। দল এসে ওরা বিন বাজিয়ে এবং বিভিন্ন প্রক্রিয়া করে বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো ধরে নিয়ে যেত। এবং এটা তারা বলতো হচ্ছে তারা এই সাপের বিষ বিক্রি করে, বা এই সাপগুলো তারা বাইরে বিক্রি করে, সাপ তারা পোষ মানিয়ে খেলা দেখায়, এটা তাদের প্রফেশন। এবং বছরে বর্ষাকালটাতে তারা সাপ ধরে প্রতি বছর। এটা তাদের এক বছরের বড় একটা ইনকামের সোর্স। তো রাসুল ভাই এইটা মানে ওই কবির হোসেন যিনি, উনি এই বিষয়টা ভালোভাবে নিতে পারতেন না। এই কারণে উনি চিন্তা করতেন যে সাপ তো যে মানে বিষধর হলেও প্রকৃতির কোনো না কোনো ভাবে ভারসাম্য রক্ষা করে, সুতরাং এই অঞ্চল থেকে সাপগুলো ধরে নিয়ে যাচ্ছে। এটা উনি আসলে পশুপ্রেমী হিসাবে এই বিষয়টা ওনার মনের মধ্যে কাজ করতো। তো উনি চিন্তা করতে এটা বন্ধ করা যায় কিভাবে, উনি এই চিন্তাটা সবসময় মাথার মধ্যে ওনার থাকতো আর কি। তো এক বছর যখন ওই সাপুরিয়ারা যারা ওই অত্র অঞ্চলে আসে সাপ ধরার জন্য, তখন উনি চিন্তা করেন এই সাপগুলো ধরুক, আগে সব ধরুক, শেষ দিকে এসে উনি কোন একটা কাজ করবেন আর কি। তো 15-20 দিন হয়ে যাওয়ার পর আসলে অনেক সাপ আসলে ধরা হয়ে গেছে। তাই আমার কাছে এরকম বলছে প্রায় 150 সাপ এরকম তারা ধরে ফেলেছে। তো হয়তো বা পরের 1-2 দিন পরে ওনারা চলে যাবেন এমন সময়। মানে ওরা তো আমরা যেমন দেখি যে বেদে সম্প্রদায় ঠিক কেমন এক ধরনের পলিথিন বা এই টাইপের কোন একটা ঘর বানিয়ে সাধারণত তারা থাকেন আর কি, ঠিক ওইভাবে মানে তাঁবুর মতো আর কি ওনারা ছিলেন। তো কবির হোসেন ভাই যে কাজটা করেন সেটা হলো রাতের বেলা উনি একা একা গিয়ে যে ঘরটাতে মানে যেখানে সাপগুলো রাখা হয়েছিল, উনি আস্তে আস্তে করেন কি সেই সাপগুলো এক একে সব ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে কিন্তু মানে একদম শেষ দিকে যখন ছাড়তে ছাড়তে একদম শেষের দিকে চলে আসে, তখন হঠাৎ করে ওই সাপুরিয়ার ওই দলের লোকজন টের পেয়ে যায় যে তার উপস্থিতি। তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তুমি এই কাজটা কেন করলা, তখন সে তার ব্যাখ্যা করে। তুমি বলে যে এটা তো আমাদের সারা বছরের একটা উপার্জন, তুমি এটা নষ্ট করে দিলা, কাজটা ঠিক করলা না। তখন যেহেতু রাসেল ভাই ওই কবির হোসেন উনি তো লোকাল একজন লোক, আর সাপুরিয়ারা বা বেদ সম্প্রদায় ওরা তো আসে অন্য জায়গা থেকে, সেহেতু এই ছেলেকে কোনো কিছু করলে বা ক্ষতি করলে, শারীরিকভাবে আঘাত করলে গ্রামের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হতে পারে। এই জন্য ওই চিন্তা করে কবির হোসেনকে ওনারা কিছু বলেন নাই, ওরা ছেড়ে দিলেন। কিন্তু সাপুরিয়া যিনি, উনি বললেন যে তুমি যে কাজটা করলা এটা কাজটা ভালো করো নাই, এর জন্য তোমাকে মানে মানে তোমার পানিশমেন্ট হতে হবে, তোমাকে অবশ্যই এর জন্য তুমি উইল বি সাফারার। তো যাই হোক, এর 5 থেকে 6 দিন পর কিছু ঘটনা ওনার সাথে ঘটতে থাকে। যেমন উনি রাতের বেলা উনি যখন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতেন তখন, এবং ঠিক এশার নামাজের পর যখন বাসায় ফিরতেন তখন, এই দুইটার সময় উনি সাধারণত সন্ধ্যার পরে বাইরে থাকতেন। তো এখন উনি যখন ফেরার সময় ওনার হঠাৎ করে মনে হতো যে পিছন থেকে মানে কোনো সাপ তার পিছনে আসছে, মানে সাপ মানে আঁকা বাঁকা হয়ে খসখস শব্দ করতে করতে আসছে। তো ওনার হাতে হারিকেন থাকতো, যখনই হারিকেনটা ঘুরিয়ে উনি দেখতেন কিছুই নাই। উনি আবার একটু আগানোর পরে ওনার মনে হতো যে আবার সাপ পিছন থেকে ওনার দিকে আসছে। এটা জাস্ট ওনার মনের মধ্যে এটা হতো আর কি। আবার যখন উনি ঘুরে তাকাতেন তখন উনি দেখতেন কিছুই নেই। তো এইভাবে উনি একটা পথ রাতের বেলা দীর্ঘ সময়, মানে যতটুকু 5 মিনিটের পথ ওনার অনেক সময় লেগেছে, উনি বারবার এরকম পিছনে তাকাতেন এবং ভয় পেতেন, খালি সাপ সাপ এরকম উনি ওনার মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আসলে এই ঘটনাটা আমি যখন শুনি, মানে আমার কাছে যখন আসছে, এটা শোনার পরে এই ফিলিংসটা আমার মধ্যে হওয়া শুরু হয়। এটাই মানে আমার মনে হয় যদি এটা তো মানসিক সমস্যা আর কি হতে পারে, যে আমার মনে হতো যে আমার পিছনে মনে হয় এরকম হচ্ছে। আমি মানে বেশ কিছুদিন, মানে সপ্তাহখানেক এটা খুব মানে
মানে সাফার করেছি আর কি। পরে নিজের মনকে বুঝিয়েছি যে আসলে এটা আমার একটা মনের ভুল। এরকম করে মনের এখনো মাঝে মাঝে আমার একটা ফিলিংস হয় আর কি, আসে যে রাত্রে বেলা একা একা যাওয়ার সময়, বিশেষ করে আমি যখন আমার এলাকার রাজবাড়িতে যাই, এশার নামাজ পড়ে যখন আমি বাসায় ফিরি, তখন একটা কিছুটা পথ আমাকে একটু নির্জন পথ, ওটা আমাকে একা হেঁটে আসতে হয়, তখন আমার এই সমস্যাটা সৃষ্টি হয় রাসেল ভাই। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন মানে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। তো উনি যখন ওনার এই সমস্যাটা সৃষ্টি হতে থাকে, এইটা একটা বিষয়। তারপরে যেটা সেটা হয়, উনি যখনই বাসার বাইরে কোথাও যান, মনে করেন ওয়াশরুমে গেলেন বা বিছানায় শুতে যাবেন, সেখানে উনি সাপ দেখা শুরু করলেন। আচ্ছা। এখন কিন্তু বাস্তবে কিন্তু সেই সাপের অস্তিত্ব ছিল না। যখনই বাসার লোকজন আসতো, দেখতো যে না, কোথাও তো কোনো সাপ নেই, তখন বলতে সবই তোর মনের ভুল, তুই যে অনেকগুলো সাপ ছেড়ে দিয়েছিলি, তো ওই অনেকগুলো সাপ একসাথে হয়তো দেখেছি, সেজন্য তোর মনের মধ্যে এই জিনিসটা ভুল জিনিসটা চলে আসে, তো যার কারণে তুই এমনি মানে এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। তারপরে রাসেল ভাই উনি দিনকে দিন মানে উন্মাদের মতো হয়ে যাচ্ছিলেন, খালি সাপ সাপ সাপ। উনি ঘুমের মধ্যে চিৎকার করে জেগে ওঠেন যে সাপ দেখেছেন, তারপরে বিছানার ভিতরে সাপ, বাইরে সাপ, এরকম আর রাতের বেলা হেঁটে আসার সময় তো কোনো কথাই নেই। এটা তো একটা মানে সবার কাছে মানে তারপরে একটা হাসির পাত্র হয়ে গেছেন আর কি। তো সবাই তাকে মানে সাপ কবির বলে ডাকা শুরু করলো। আচ্ছা। মানে এটা মানুষের কাছে একটা তামাশার পাত্র হয়ে গেছেন উনি। জি। কিন্তু রাসেল ভাই ওনার পরিবারের লোকজন ওনাকে অনেক ট্রিটমেন্ট করিয়েছে, তারা কিছুই ধরতে পারেনি। বিশেষ করে বড় বড় ডাক্তার যখন দেখিয়েছে, বলছে যে এটা একটা মানসিক সমস্যা, তারা ওষুধ দিয়েছে, বেশি করে ঘুমাতে হবে, এরকম এরকম অনেক ট্রিটমেন্ট তারা করেছে, বাট কোনো লাভ হচ্ছিল না। এরপর রাসেল ভাই যে কাজটা মানে ঝামেলাটা শুরু হয়, সেটা হচ্ছে যে উনি মাঝে মাঝে পুকুরে নেমে গোসল করতেন। উনি একদিন পুকুরে নেমেছেন, তো যখনই মানে কোমর পর্যন্ত পানিতে নেমেছেন, হঠাৎ মানে ওনার মনে হয়েছে যে কিছু একটা ওনার পা পেঁচিয়ে ধরেছে এবং সেটা আস্তে 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 কোমরের দিকে উঠে আসছে। তখন উনি মানে সাপ সাপ বলে আবার উপরে উঠে চলে আসেন, কিন্তু তখন দেখা যায় কোনো সাপ নেই। তো মানুষ মানে তখন দেখা গেল যে উনি গোসল করতেও বাইরে যেতে পারতেছেন না, মানে এমন একটা সমস্যা। কারণ ওনার বাসার পাশে ওনার কল ছিল না, পুকুর ছিল, ওইটাই ওনাদের পানির উৎস ছিল ওই সময়। এখন মানে উনি গোসল পুকুরেও করা মানে ওনার জন্য এরকম একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। উনি পুকুরে পানিতে নামলেই ওনার মনে হতো কিছু একটা ওনার পা বেয়ে উপরে উঠে আসছে। তো এরকম ঘটনা ঘটছে। এর ভিতরে কি হলো যে পার্শ্ববর্তী গ্রামে ওয়াজ মাহফিলের একটা মানে আয়োজন করা হলো আর কি। তো উনি এবং ওনার কয়েকজন বন্ধু সহ ওনার ওয়াজ মাহফিল শুনতে যাবেন। ওই সময়টা আবার ওই দিন মানে চাঁদের আলো টালো ছিল, পূর্ণিমার মতো ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে সবাই তো হারিকেন নিয়ে যাবে সাথে, কারো কাছে টর্চ নাই, তো সবাই হারিকেন নিয়ে যাবে, যেহেতু সবাই হারিকেন নিয়ে যাবে আমি না নিই, এতে আরো ঝামেলা হবে। তো উনি আর হারিকেন নিলেন না, উনি বন্ধুদের সাথে দিনের বেলায় সেই ওয়াজ মাহফিলের স্থানে চলে গেলেন। ওয়াজ মাহফিল শেষ হতে হতে রাত 11টা-12টা বেজে যায়। তো ওনারা আবার বাড়ির পথে হাঁটতে থাকেন। তো সবার কাছে হারিকেন ছিল, ওনার কাছে ছিল না। আর যেহেতু ওনার কাছে হারিকেন ছিল না, উনি সামনের দিকে, উনি সবাই যাদের কাছে হারিকেন ছিল তাদের পিছনে পিছনে হাঁটতেন বা পাশাপাশি হাঁটতেন আর কি, যেহেতু ওনার কাছে হারিকেন নাই, উনি আগে যাবেন কিভাবে। তো যার কারণে এক সময় হলো কি, হঠাৎ করে উনি ওনার কাছে মনে হলো উনি 10-12 হাত তাদের পিছনে পড়ে গেছেন এবং উনি অনেক মানে তাড়াতাড়ি করে হেঁটে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে তারা খালি হেঁটে সামনেই চলে যাচ্ছে, সামনেই চলে যাচ্ছে। উনি যতই তাদের নাম ধরে ডাকছে যে এই তোরা একটু দাঁড়া আমি আসছি, কিন্তু দেখে যে নাম ধরে ডাকলেও তারা কেউ পিছন দিকে তার দিকে তাকাচ্ছে না, তারা হেঁটেই চলে যাচ্ছে এবং উনি খালি পিছন দিকে পিছনেই পড়ে যাচ্ছেন। এইভাবে একটা দীর্ঘ গ্যাপ সৃষ্টি হয়ে যায়। উনি অনেক দূর থেকে দেখছেন ছোট ছোট সেই হারিকেনের আলোগুলো দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে মিলিয়েও গেল। তখন উনি যে কাজটা করলেন, উনি দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে দেখছেন। ব্যক্তিকে বলছে, ভাই সামনে কি এরকম 4-5 জন লোকে হেঁটে যেতে দেখেছেন, হাতে হারিকেন আছে? ওই বলে, হ্যাঁ হ্যাঁ এই যে সামনে যান, সামনে যান, সামনে তো এই 4-5 জন আছে, আমি দেখলাম যে হেঁটে যাচ্ছে। তখন আবার দৌড়ান, দৌড়িয়ে আবার একজন লোকের সাথে দেখা হয়। বলে, ভাই সামনে কি এরকম 4-5 জনকে দেখেছেন যে এরকম হেঁটে যাচ্ছে, হাতে হারিকেন আছে? বলে, হ্যাঁ যান, সামনে যান, এদিক দিয়ে যান, তাহলে পাবেন, আমি তো একটু আগে দেখলাম তাদেরকে। এইভাবে রাসেল ভাই 5 থেকে 6 জন ব্যক্তির সাথে ওই চাঁদনি রাতে তাদের সাথে দেখা হয়। সবাই বলেন, হাত দিয়ে দেখা যায় এই যে সামনে তারা চলে যাচ্ছে। কিন্তু রাসেল ভাই একটা জায়গায় এসে একজন লোক তাকে বলল যে এই যে সামনে যান। সামনে বলার সাথে উনি যখনই দৌড় দিয়েছে, হঠাৎ পিছন থেকে কে যেন খপ করে ওনার মানে পিঠ টেনে ধরেছে। টেনে ধরে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? তখন উনি পিছন দিকে ঘুরে দেখে একজন খুব সুন্দর সুদর্শন একজন মানুষ
সাদা দাড়ি। তো উনি বলছেন তুমি এখানে কোথায় যাচ্ছিলা? বলে যে আমি তো আমার বন্ধুদের খুঁজে যাচ্ছিলাম। তখন বলে তুমি কি দেখেছো যে তোমার সামনে কি আছে? তখন উনি ভালো করে খেয়াল করে দেখেন ওনার সামনে মানে বিশাল এক গর্ত। আচ্ছা, ওই গর্তের মধ্যে উনি পড়লে ওনার মারাত্মক ক্ষতি, কারণ জীবন চলে যেতে পারতো। মানে খাদ আর কি। একটা খাদ, গভীর একটা খাদ ওখানে। তখন উনি ভয় পান যে এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে। তো তখন উনি বলেন যে তুমি তোমার বন্ধুদেরকে খুঁজছো, তোমার বন্ধু তো তোমার বন্ধুরাও তোমাকে খুঁজছে, চলো আমি তোমাদের বন্ধুদের কাছে দিয়ে আসি। এখন ওই লোকটা তার সাথে সাথে মানে কবির হোসেনকে নিয়ে যাচ্ছে এবং গল্প করছে যে তোমার নাম কি, কোথায় বাসা, এরকম বিভিন্ন ধরনের গল্প করছে। তখন বলছে যে তোমার বন্ধুরা ওখানে অপেক্ষা করছে। সত্যি রাসেল ভাই, মানে দীর্ঘ পথ তো সে হেঁটে এসেছে, কিন্তু মজার বিষয় হলো ওই লোকটার সাথে অল্প কয়েক মিনিট হেঁটে আসার সাথে সাথে মানে দেখে তার বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এবং বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথে মানে পিছন দিকে তাকায় দেখেন ওই লোকটা নাই। এটা তার আরো অবাক লাগে, কি ব্যাপার আমি কার সাথে এতক্ষণ হেঁটে আসলাম। তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করা হলে বন্ধুরা বলে না আমরা তো মানে তোমার সাথে কাউকে দেখি নাই, তুমি তো একাই হেঁটে আসছিলা। এবং বন্ধুরা তাকে বললো যে তুমি হঠাৎ করে পিছন থেকে কোথায় হারিয়ে গেলা, আমরা এগিয়ে যেতে যেতে হঠাৎ করে তোমার কোনো সারা শব্দ না পেয়ে দেখি তুমি পিছনে নেই, তখন আমরাই তোমাকে খোঁজা শুরু করলাম, তোমাকে কোথায় পেলাম না। যেহেতু তোমার সাথে হারিয়ে কিনা এই জন্য আমরা একটা 4 রাস্তার একটা মোড়ে বসে পড়লাম যে হয়তোবা তুমি যেখান দিয়ে যাও না কেন হয়তোবা ফিরে এখানে আসবা, যার কারণে আমরা এখানে বসেছি। কিন্তু যাই হোক তুমি ফিরে আসছো, আমরা খুশি, চলো এবার বাড়িতে যাই। রাসেল ভাই, ওইখানে ওই যে একটা লোক তার জীবনটা বাঁচিয়ে দিল, এটা তার মাথার ভিতরে কাজ করছে কিভাবে, এটা কি হলো তাহলে এতক্ষণ আমার সাথে। দেখুন বাসায় চলে গেলেন। বাসায় চলে যাওয়ার পরে কয়েকদিন ভালো ছিল মোটামুটি, কিন্তু তার মানসিক সমস্যাটা ছিল যে সাপের যে ভীতিটা, এটা তার মধ্যে ছিল, এটা কন্টিনিউ হচ্ছিল। এরপরে কি হল, এবং উনি কিন্তু রাসেলের সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছিলেন। মানে উনি খুব মানে স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে উনি খুব জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছিলেন এবং খুব দুর্বল হয়ে পড়ছিলেন। এটা সবাই খেয়াল করছিল যে উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে এক রাত্রে মানে বাড়ির সবাই মানে জেগে ওঠে, মানে মনে হচ্ছে বাড়ির চারদিকে ফসফস শব্দ, অসংখ্য হাজার হাজার সাপ যেভাবে ফসফস করলে যেরকম শব্দ হয়। তো সবাই ওই দিন বাড়ির সবাই দেখে, সবাই দরজা খুলে দেখে বাড়ির চতুর্দিকে অসংখ্য সাপ, মানে যত চোখ যত দূর যায় সব জায়গায় সাপ আর সাপ। তো ওনারা চিৎকার চেঁচামেচি শুরু করে সাপ সাপ বলে। তা আশেপাশের যে সমস্ত বাসার থেকে লোকজন চলে আসে, এসে দেখে কিছুই নাই, মানে বাড়ি পরিষ্কার, কোথাও কোনো সাপ নাই। তো এইবার মানে লোকজন বলে যে এইবার বাড়ির সব লোকই পাগল হয়ে গেছে, মানে সবাই এখন সাপ দেখা শুরু করেছে। কিন্তু রাসেল ভাই, যেহেতু বাড়ির সবাই আগে মানে কবির হোসেনের কথাগুলোকে ওইভাবে পাত্তা দিত না, সবাই মনে করতো তার মানসিক সমস্যা। যখন বাড়ির সবাই যখন দেখলো তখন মনে হলো না এটা আসলে একটা গুরুতর সমস্যা, এই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তখন ওরা একদম ভালো একজন পরহেজগার ব্যক্তির কাছে যান। তখন বলেন যে আসলে এই যে এরকম যে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা কেন। তখন পরহেজগার ব্যক্তি বলেন যে আসলে ও একজন ব্যক্তি এই যে সাপুরেদের সাপ ছেড়ে দিয়েছিল, এই জন্য সাপুরেরা ক্ষিপ্ত হয়ে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। তো এখন এটা সমাধান আছে, সমাধানটা হচ্ছে যে আমি তার ট্রিটমেন্ট করতে পারবো, কিন্তু সমস্যা হলো যে ট্রিটমেন্টটা করার জন্য একটা দীর্ঘ সময় প্রয়োজন। কিন্তু আপনার ছেলে মানে ওই কবির হোসেনের বাবা মাকে বলে যে আপনার ছেলে ওর যে কন্ডিশন তাতে ওই দীর্ঘ সময় তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই। এখন একটাই উপায় আছে, আমি ওই সাপুরেদের নাম আমি ঠিকানা বলে দেবো, ওরা কোথায় আছে, আপনারা ওখানে গিয়ে তাদের কাছে ক্ষমা চান। এবং আরেকটা বিষয় সেটা হলো সাপুরে যিনি এই ব্ল্যাক ম্যাজিকটা করেছেন উনি খুব রাগী স্বভাবের লোক। তো যে কাজটা করবেন, কবির হোসেনের মা যিনি তাকে পরামর্শ দেন যে আপনি ওই সাপুরের ওয়াইফকে খুব মানে অনুনয় বিনয় করবেন আপনার ছেলের জন্য। তো হয়তো মহিলা মানুষ, মায়ের মন হয়তো নরম হতে পারে, উনি সাপুরেকে রিকোয়েস্ট করলে সাপুরে হয়তো বিষয়টা ফিরিয়ে নেবেন এই ব্ল্যাক ম্যাজিকটা। সত্যি রাসেল ভাই ওনার দেওয়া ঠিকানা অনুযায়ী ওখানে পেয়ে যান এবং তারাও অবাক হন যে আপনার এখানে আমরা আছি, আপনি জানলেন কিভাবে। তখন তারা সব বিষয় বলেন যে এই সমস্যা হচ্ছে। তখন ওই সাপুরে কিছুতেই সেটা রাজি হয় না। যাই হোক কবির হোসেনের মা ওই সাপুরের ওয়াইফকে অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দেন, এভাবে আমার ছেলে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি না। একসময় সাপুরের ওয়াইফ মন নরম হয়, তিনি তার হাজবেন্ডকে মানে রিকোয়েস্ট করার পরে তখন হাজবেন্ড বলেন যে ঠিক আছে আমি মানে আমার ইটা ফিরিয়ে নিচ্ছি, ব্ল্যাক ম্যাজিকটা ফিরিয়ে নিচ্ছি। এরপর রাসেল ভাই কবির হোসেন আস্তে আস্তে আবার সুস্থ হতে শুরু করেন এবং ওনার মানসিক ওই সমস্যা যেটা ছিল, এবং উনি হয়তো আমরা মানসিক সমস্যা বোঝেনি, সত্যি সত্যি আসলে সাপ সেগুলো দেখতেন বা ফিল করতেন, এটাও আস্তে আস্তে চলে যায়। 90-এর দশকে উনি ওনার পরিবার সহ ঢাকাতে চলে আসেন।
তো আমাকে যিনি গল্পটা বলেছেন, এখন উনি জীবিত আছেন কি বা কোথায় আছেন এটা আসলে কেউ জানে না। আপনাদের মধ্যে থেকে যারা ভৌতিক উপন্যাস শুনতে পছন্দ করেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম। স্টোরি লেন চ্যানেলটিতে পৃথিবীর বিখ্যাত সব হরর উপন্যাসগুলো সম্পূর্ণ বাংলা অডিও আকারে উপস্থাপন করা হয়ে থাকে। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই বাটনে প্রেস করে আপনারা স্টোরি লেন চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। স্টোরি লেন চ্যানেলে আপনারা পৃথিবীর বিখ্যাত সব হরর জনার উপন্যাসগুলো সম্পূর্ণ বাংলা অডিও বুক আকারে শুনতে পাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা এই ভিডিওটি কোথা থেকে শুনছেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। এখন যে ঘটনাটির সময়টা 2003 সাল। আর এই 3 সালে যিনি মানে তার নামটা হলো শরীফুল, তো উনি মানে যখন লেখাপড়া শেষ করেন, প্রায় টানা 3 বছর ওনার কোনো চাকরি হচ্ছিল না। তো 3 বছর পরে একটা মাইক্রো ক্রেডিট কোম্পানিতে ওনার চাকরি হন এবং ওনার চাকরিটা হলো আপনার পাবনা জেলার ঈশ্বরদী থানাতে ওনার চাকরি হন। বাট ওনার যেই জায়গাটাতে ছিল সেটা হার্ডিঞ্জ ব্রিজ থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে একটা জায়গাতে উনি থাকতেন আর কি। ওখানে একটা মেসে থাকতেন আর কি উনি। তো মেস কেন্দ্রিক রাসেল ভাই আসলে প্রথম ঘটনাটা সূত্রপাত। তো উনি যখন যে মেসটাতে থাকতেন, সেই মেসটা ছিল দোতলা বিশিষ্ট মেস। তো উনি দেখতেন যে দোতলাতে কোনো রুমগুলো ভাড়া দেওয়া হয় না, সব ভাড়া হচ্ছে নিচতলাতে। তো নিচতলাতে রুমগুলো খুব বেশি মানে একটু ঘিঞ্জি, একটু স্যাঁতস্যাঁতে, কিন্তু দোতলার রুমগুলো ভালো, কিন্তু কেন জানি দোতলার রুম কখনোই ভাড়া দেয় না। মানে একটা অদ্ভুত ব্যাপার। তো এইটা নিয়ে ওনার একটা কৌতূহল ছিল, কিন্তু ওইভাবে কখনো মানে প্রশ্ন করলেও কেয়ারটেকার কখনো ওনাকে ওইভাবে উত্তর দেয় নাই। আচ্ছা। তো উনি যে কাজটা করতেন, নরমালি সকালবেলা অফিসে চলে যেতেন, আবার সন্ধ্যার দিকে ফিরে আসতেন। সন্ধ্যার দিকে ফিরে এসে অফিসের কিছু কাজ আবার ঘরে বসে উনি করতেন আলোতে। তো এখন উনি একদিন সন্ধ্যার পর বাসায় এসে যখনই দরজাটা খুলেছেন, রাসেল ভাই মাঝখানে আমি একটু হয়ে গেছে, সেটা হলো ওই রুমটা ঘিঞ্জি হওয়ার কারণে উনি ওই মানে কেয়ারটেকারকে বলে অনেক রিকোয়েস্ট করে দোতলার একটা বন্ধ রুম, মানে দোতলার রুমগুলো সবই প্রায় খোলা থাকতো, কিন্তু একটা রুম সবসময় বন্ধ থাকতো। উনি বন্ধ রুমটা অনেক রিকোয়েস্ট করে মানে দারোয়ান মানে কেয়ারটেকারের কাছ থেকে রিকোয়েস্ট করে রুমটা নেন আর কি। তো ওখানে 1-2 দিন একটু ভালো ছিলেন আর কি। 3 দিনের মাথায় উনি যখন ওই সন্ধ্যার পরে আসেন, আসার পরে দরজা যখনই খুলেছেন, হঠাৎ করে একটা প্রচন্ড গরম বাতাস মনে হলো জানালা দিয়ে ধপ করে ঢুকে ওনার শরীরে লেগে আবার দরজা দিয়ে বেরোয় চলে গেল। বাতাস এমনি আসলে আমরা টের পাই, কিন্তু মনে হলো বাতাসটা ঢুকে মানে সোজা গায়ে লেগে আবার বের হয়ে চলে গেল, ওনার কাছে এমন মনে হলো। উনি মনে করলেন হয়তো বা গরমকাল, এরকমটা হতেই পারে। উনি এইভাবে এইটাই চিন্তা করেছেন আর কি। তো উনি যখন মানে ওয়াশরুম থেকে মানে ফ্রেশ হয়ে এসে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যাবেন, হঠাৎ রাসেল ভাই উনি দেখেন যে আসলে ওনার মাথার বেশ কয়েকটা চুল পুড়ে গেছে। শুধু চুল না, ওনার ভ্রু এখানেও বেশ কিছু পুড়ে গেছে। ওনার একটু দাড়ি ছিল, সেই দাড়িরও একটা অংশ পুড়ে গেছে। এবং ওনার মুখে, উনি তো সাধারণভাবে মুখ ধুয়ে চলে আসছিলেন বাইরে, দেখে ওনার মুখে কালি লেগে আছে। তার মানে অনেক সময় দেখি না রাসেল ভাই, ওই যে ধোয়া অনেক সময় মুখে লাগলে কালো হয়ে যায় জায়গা। তো মনে হলো যে ওই যে গরম বাতাসটা এসেছে, এই বাতাসের কারণে ওনার এরকমটা হয়েছে। উনি খুবই অবাক। আর একটা অবাক হলো যে উনি যখনই রুমে ঢুকেছেন অতটা মানে বিছানার দিকে তাকানোর সময় পান নাই। উনি বিছানার দিকে তাকিয়ে ধরুন বিছানা একদম তছনছ করা, মানে একদম এলোমেলো করা। উনি চিন্তা করেছেন হয়তো বা উনি যখন বের হয়ে যাবেন তাড়াহুড়া এরকমটা করেছেন কিনা, উনি এরকমটা চিন্তা করেছেন, কিন্তু ওনার মনে পড়ছে না যে এরকমটা করতে পারে। তারপর উনি মনে মনে চিন্তা করেছেন এটা কাকতালীয় ব্যাপার, এটা মনে করে উনি মানে তখন চিন্তা করেছেন। রাসেল ভাই রাত যখন গভীর হয়েছে, অনেক রাত, তখন হঠাৎ, কারণ ওনার রুমটা ওই দক্ষিণ দিকে জানালা ছিল, একটু বাতাস আসতো, তো দক্ষিণ দিকে জানালার দিক দিয়ে হঠাৎ করে মানে খুবই একটা মানে ছোট বাচ্চা, 7-8 বছর বয়সে একটা বাচ্চা মেয়ের একটা কান্নার আওয়াজ ওনার কানে আসছিল। তো মানে হু হু করে কাঁদছিল। উনি প্রথম দিকে উঠেছেন, তখন ঘুম চলে আসছিল, ঘুম মানে জড়িত মানে চোখেই উনি উঠে দেখেন যে ওনার বাসার নিচে যে ফ্রক পরা ছোট্ট একটা মেয়ে, সে বসে বসে কাঁদছে। উনি চিন্তা করেছেন হয়তো বা মানে ঘুম থেকে উঠেছি, আমার মানে চোখে আমি এখনো স্বপ্নের মধ্যেই আছি, এটা চিন্তা করে উনি আবার শুয়ে পড়েছেন।
তারপরে উনি ঘুমিয়ে গেছেন, ওনার আর তখন আর কিছু মনে নাই। আর এই ঘটনাটা উনি প্রথম দিন কাউকে শেয়ারও করেন নাই। জি। তো পরের দিন রাসেল ভাই একই ঘটনা। তো তখন আর ওই গরম বাতাসটা হচ্ছে না, উনি প্রতিদিন জানালার কাছে কান্নার আওয়াজ শোনেন। এখন উনি চিন্তা করছেন যে এটা কি আমার মনের ভুল নাকি এটা সত্যি সত্যি। তখন উনি এই কেয়ারটেকারকে জিজ্ঞেস করেন। কেয়ারটেকার বলে যে এটা আপনার মনের ভুল, এরকম কিছু এখানে নাই, আচ্ছা। এরকম কিছু এখানে নাই, এটা আপনার সম্পূর্ণই মনের ভুল। তো চতুর্থ দিন রাসেল ভাই উনি একই রকম ভাবে শুয়ে আছেন গভীর রাত্রে। হঠাৎ তখন আর নিচে কান্নার আওয়াজ না, তখন উনি দেখছেন ঘরের মধ্যে একটা মানে দরজার কিনারে কালো একটা ছায়া মূর্তি বসে আছে। মানে তখন ওইখান থেকে কান্নার আওয়াজ আসছে। তখন উনি ঘুম থেকে জেগে জিজ্ঞেস করেন কে কে, জিজ্ঞেস করেন দেখেন ছায়া মূর্তিটা আস্তে আস্তে ওনার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে বেশি কাছে যখন চলে আসে তখন উনি মানে হাতের কাছে যে সুইচটা ছিল, মানে বেড সুইচ যেটা আমরা বলি, বেড সুইচটা যখনই জ্বালিয়েছেন তখনই দেখেন ওইটা ওই যে নিচে যে ফ্রক পরা একটা মেয়েকে উনি দেখতেন, ওইটা সেই মেয়ে। ওটা দেখার পরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর উনি ওনাকে তারপর কিছু মনে নাই। সকালবেলা যখন অফিসে সবাই যে যার মতো চলে গেছে, যেহেতু উপরতলায় উনি থাকেন, নিচতলায় অন্যরা থাকেন, চলে গেছে। তো অফিস থেকে খবর মানে যখন তাকে খুঁজতে এসেছে, কি ব্যাপার আসলো না কেন, তার মেসে এসেছে। মেসে আসার পরে ওই বিকালের দিকে তার ওই দরজা ভেঙে বের করা হয়েছে তাকে সেন্সলেস অবস্থায়। তখন সবাইকে যখন ঘটনাটা মানে উনি বললেন, এখন সবাই দেখে কেউই অবাক হলো না, বরং সবাই সবার দিকে ফিসফিসানি করছে, মানে কেউ কোনো অবাক না, মানে এই ঘটনাটা মনে হয় হওয়ারই ছিল। উনি অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা এই বিষয় নিয়ে তো কোনো কথাই বলছেন না। বলে যে এই দোতলার রুমটা অনেকদিন ধরেই বন্ধ, আপনি কেন এখানে উঠতে গেলেন? এখানে একটা সমস্যা রয়েছে। তো সমস্যাটা কি সেটা যখন উনি জানলেন, তো বিষয়টা ছিল এমন যে 2001 সালের দিকে কতিপয় দুষ্কৃতকারী 6-7 বছর বয়সী একটা ছোট্ট মেয়েকে মানে কিডন্যাপ করে নিয়ে আসে এবং তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবার মুক্তিপণ দেওয়ার পরও ওরা ওই মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে। যদিও পরবর্তীতে পুলিশের অভিযানে তারা সবাই ধরা পড়েছিল, কিন্তু ওই রুমে এরপর থেকে যেই থাকুক না কেন এই একই রকমের সমস্যা ফেস করে, যার কারণে ওই রুমটা স্থায়ীভাবে তালাবদ্ধ থাকে, কাউকে দেওয়া হয় না। কিন্তু উনি অনেক জোরাজুরি করেছে, যার কারণে কেয়ারটেকার তাকে দিয়েছিল আর কি। এবং উনি একটু সাহসী মানুষ ছিলেন, কেয়ারটেকার ওইভাবে চিন্তা করে তাকে দিয়েছে ওইটা। তো যার ফলে উনি এই ধরনের একটা সমস্যার ফেস করেন। কিন্তু রাসেল ভাই সমস্যা মানে এখানেই শেষ না, সমস্যা আরো রয়েছে। সেটা হচ্ছে যে পরবর্তীতে উনি ওইখান থেকে ওই চাকরিটা ছেড়ে দিয়ে উনি যশোরে চলে আসেন। যশোরে একটি প্রতিষ্ঠানে, একটা স্বনামধন্য প্রতিষ্ঠানটার নাম আমি বলবো না, স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে, সেখানে যেহেতু ওনার মাইক্রো মানে ক্ষুদ্র ঋণদান কর্মসূচিতে অভিজ্ঞতা ছিল, ওখানে একটা এনজিওতে উনি মানে কাজ নেন। এরপর উনি যখন বিবাহ করেন, ওনার একটা সন্তানও বাঁচত না। অদ্ভুত ব্যাপার, ওনার প্রত্যেকটা সন্তানেরই মানে ভূমিষ্ঠ হওয়ার পর মাথার কোনো না কোনো অংশ মানে নাই, মানে সেটা হয়তো বা মানে নষ্ট হয়ে গেছে বা খুলে পড়ে গেছে, মানে মাথার কোন একটা অংশ নাই এবং সবাই মৃত অবস্থায় জন্ম নেয়। আচ্ছা। এরকম 5 থেকে 6টা বেবি ওনার এরকম হয়েছে যে মাথার কোন একটা অংশ নাই। 7 নাম্বার বেবি যেটা, তখনও তাকে আল্ট্রাসাউন্ড করার সময় ডাক্তার বলে দেন যে এই বাচ্চার তো মাথাই নেই। এই যে অদ্ভুত ব্যাপারগুলো আসলে ওনার সাথে ঘটতে থাকে, তখন উনি বিভিন্ন লোকের মানে পরামর্শ নেন এই সমস্যাটার কারণ সম্পর্কে। তখন তো উনাকে যেটা বলা হয় যে উনি যখন ওই রুমটাতে ছিলেন তখন থেকেই ওনার সাথে বেশ কিছু দুষ্টু মানে জিন তার সাথে লেগে আছে, এবং যার কারণে ওখানে এরপর থেকে ওনার যে বেবিগুলো হচ্ছে বা ওদের একটা প্রভাবের কারণে এটা হচ্ছে। আর আরেকটা বিষয় রাসেল ভাই, উনি জানতে পেরেছিলেন যে ওই ছোট্ট মেয়েটাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, ওর মাথায় খুবই মারাত্মকভাবে জখম করে ওর মাথার একটা অংশ মানে খুব বিভৎসভাবে থেতলে দেওয়া হয়েছিল এবং পুরো চেহারাটাকে খুবই বিকৃত করে দেওয়া হয়েছিল। তো এই একটা বিষয়ের সাথে উনি একটু মেলানোর চেষ্টা করেন যে আমাদের সন্তানগুলো হচ্ছে তারও তো মাথা এরকম একটা সমস্যা থাকে যে এক পাশটা নাই। তো এটার সাথে উনি মিলান, তো হুজুরদেরকে বলেন যে এই সমস্যা। তো অনেক তদবিরের পরে এই বিষয়টা ঠিক হয়ে গেছিল। এখন আসলে উনি যশোরেই কর্মরত আছেন। এখন ওনার বাংলা কাছেও আলমডাঙ্গার এই ঘটনাটা আমি আজকে বলবো
ঘটনাটির সময় রাসেল ভাই 1994 সাল। জি। এটি ঘটনাটি ঘটে কালু মিয়া নামক একজন রিক্সা চালকের সাথে। আচ্ছা। উনি প্রফেশনে একজন রিক্সা চালক ছিলেন। উনি যে কাজটা করতেন চুয়াডাঙ্গা, ওনার বাড়িটা চুয়াডাঙ্গা এই আলমডাঙ্গা থেকে 7-8 কিলোমিটার ভিতরে ছিল, ভিতরে একটা গ্রামে ছিল। তো উনি সকালবেলা রিক্সা চালাতে চালাতে চলে আসতেন শহরে এলাকায় রিক্সা চালিয়ে, আবার রাতের বেলা বাড়িতে চলে যেতেন। এটা ওনার দৈনন্দিন একটা কাজ ছিল। তো গতানুগতিক ভাবে উনি যেদিন ওনার সাথে ঘটনাটা শুরু হয় সেদিন উনি আসেন চুয়াডাঙ্গা শহর রিক্সা চালিয়ে। তবে ওই দিন ওনার ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায় আচ্ছা। এবং উনি আলমডাঙ্গা থেকে ফিরে যখন ওনার বাড়িতে যাবেন, ওনার বাড়িতে যাওয়ার আগে দুটো বিলের পাশ দিয়ে যেতে হতো। বর্ষাকালে সেটা ভরা থাকতো এবং অন্য সময় সেটা শুষ্ক থাকতো এবং অন্য সময় কৃষিকাজ সেই বিলের মধ্যে করা হতো। তো ওই সময়টা বর্ষাকাল ছিল না, ওই সময়টা শুষ্ক মৌসুম ছিল আর কি। পাশে রাস্তা ছিল, উনি রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছেন। তো ওই সময় রাস্তায় আবার কেউ ছিল না, মানে একদম নিস্তব্ধ একটা সময় ওই রাস্তাটা এরকম ছিল। তো হঠাৎ উনি খেয়াল করলেন বেশ উঁচু লম্বা একজন লোক। ওই লোকটি হাতে মানে সাদা কাপড়ে কি যেন ঢাকা, ওনার এক হাতে ধরে রেখেছেন উনি, এরকম ছোট একটা জিনিস। তো উনি তখন বললেন, এই রিক্সা থাম, মানে তুই করেই বলছে, এই রিক্সা থাম, যাবি? বলে কোথায় যাবো? বলে সামনে এই বিল পার হয়ে যে বট গাছটা আছে, বট গাছের কাছে আমি যাবো। তখন বলে যে ঠিক আছে চলেন। তখন উনি লাফ দিয়ে উঠে বসেন, রিক্সা উঠে বসেন। তো রিক্সা চালাচ্ছে কালু মিয়া, চালাতে চালাতে কিছুক্ষণ পরে হঠাৎ করে পেছন দিক থেকে মানে ব্যাক সাইড থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসছে। বাচ্চাটি বলছে আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন কালু মিয়া বুঝতে পারলো ওই যে সাদা কাপড় দিয়ে যেটি মানে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা হয়েছিল একটা জিনিস, এটা আসলে একটা বাচ্চা। বাচ্চাকে উনি কোথা থেকে যেন নিয়ে আসছেন। তখন কালু মিয়া সাহস করে বলেন যে ভাই বাচ্চাটা কি আপনার? তখন উনি আবার ধমক দিয়ে বলেন বাচ্চা আমার না, তাই কার? এরকম ভাবে তুই চুপ থাক, এরকম ভাবে ধমক দিয়ে চুপ করাই দেন আর কি। তো রাসেল ভাই কালু মিয়া কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই এলাকায় রিক্সা চালান, মোটামুটি সবাইকেই উনি চেনেন, কিন্তু এই লোকটা ওনার খুব অপরিচিত ছিল। তখন উনি অত কিছু মানে কিছু জিজ্ঞেসও করতে পারছেন না, বা এরকম রাতের বেলা কি জিজ্ঞেস করব বেশ মানে বুঝতেও পারছেন না। দেখ উনি ওনার মতো রিক্সা চালিয়ে যাচ্ছেন। কিছুতে যাওয়ার পর রাসেল ভাই হঠাৎ আরেকটি লোক রিক্সার গতিরোধ করে, ঠিক ওনার মতোই উঁচা লম্বা, প্রায় একই রকম চেহারা, মনে হয় যে যমুজ ভাইটা এরকম কিছু হবে আর কি, প্রায় একই রকম চেহারা আর কি, চেহারার গঠন। তো ওনার হাতেও সেম একই রকম জিনিস, কি যেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে এবং ওই একটা হাত ধরে রেখেছে মনে হচ্ছে ওই সাদা কাপড়ের ওখানে। বলছে যে এই রিক্সা যাবি? বলে আমার তো যাত্রী আছে। বলে কোনো সমস্যা নাই, আমি এই রিক্সাতেই যাবো। এই বলে কোনো কথা ছাড়াই হঠাৎ করে উঠে বসে পড়েন ওই রিক্সা। অথচ ওই রিক্সায় কিন্তু আরেকজন লোক ছিল, কিন্তু কেউ ওরা মানে একজন আরেকজন কিন্তু প্রতিবাদ করছে না যে আপনি কেন উঠবেন। মনে হচ্ছে এই দুইজনকে চেনে। কিছুক্ষণ পরে কালু মিয়া খেয়াল করলো যে এখন আর একটা বাচ্চার কান্না আসছে না, দুটো বাচ্চার কান্না আসছে পিছন থেকে। দুটো বাচ্চা বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন, বাড়িতে যেতে দেন, এবং ওরা কোনো কথা বলছে না। তো কালু মিয়া এখন মানে চিন্তা করছে যে দেখি কি বলবো না বলবো। তো এখন যাই হোক রাসেল ভাই, কিন্তু কয়েক মিনিট এরকম কান্নাকাটির পর হঠাৎ করে কালু মিয়া মানে বুঝতে পারলো যে হঠাৎ করেই যেন দুটো বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। তখন কালু মিয়ার পিছন দিকে তাকায় নাই, যখন বট গাছের কাছে চলে আসলো বিলের পাশে। বট গাছের পাশে আসার পরে ওই লোক দুটো নামলো, নামার পরে বললো যে এই না তোর ভাড়া নেই, তাই বলে কিছু টাকা তাকে দিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওই দুটো বাচ্চা কিন্তু আর ওখানে ছিল না, যে কোথায় গেল। তো উনি তাদেরকে জিজ্ঞেস করতে যাবে, হঠাৎ করে দেখলো তারা ঠিক যেই দিক দিয়ে রিক্সা নিয়ে আসে ঠিক ওই দিকেই আবার চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে তারা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে এমনটা, কিন্তু সাথে দুটো বাচ্চা নেই। তখন ওই চিৎকার করছে ভাই বাচ্চা দুটা কই? তার কোনো উত্তর দিল না, ওনারা তার মানে হাঁটা দিয়ে চলে যায়। এখন কালু মিয়া চিন্তা করেছে যে না জানি কোন ফ্যাসাদে পড়লাম, সে আবার মানে কি ঝামেলায় পড়ি। উনি তাড়াতাড়ি করে রিক্সা নিয়ে বাড়ির দিকে চলে যান। তখন বাড়ির যখন কাছাকাছি এসেছে রাসেল ভাই, হঠাৎ করে দেখেন ওই দুটো লোক তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কালু মিয়া খুব অবাক হয় যে কি ব্যাপার, একটু আগে না ওনারা কত দূরে রেখে আসলাম, আমি রিক্সার এত দ্রুত চালিয়ে বাড়িতে চলে আসলাম, অথচ এই দুটো লোক এখানে আসলো কিভাবে? তখন কালু মিয়া চিন্তা করে যে এটা একটা প্যারানরমাল বিষয় হতে পারে, কারণ যেহেতু উনি বিলের পাশ দিয়ে রিক্সা চালিয়ে চালিয়ে আসেন, মোটামুটি টুকিটাকি ছোট ছোট প্যারানরমাল বিষয়টা ওনার কাছে এটা খুব কমন ছিল। তখন উনি চিন্তা করেন যে আমার সাথে এতক্ষণ যেটা ঘটেছে প্যারানরমাল ঘটনাই ঘটেছে। উনি বেশ সাহসী লোক ছিলেন, তাড়াতাড়ি বাসায় ফিরে রিক্সাটা বাড়ির উঠানে সাইড করে রেখে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে শুয়ে পড়েন। উনি সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরে ওনার একটা অভ্যাস ছিল, উনি স্মোক করতেন। ওনার জামার পকেটেই
মানে সিগারেট থাকতো। তো উনি যে কাজটা করলেন যে জামার পকেটে যে সিগারেট ছিল 2 পিস সিগারেট উনি রাতের বেলা রেখে দিয়েছিলেন। উনি জামার পকেটে হাত দিয়ে সিগারেট দুটো বের করেছেন। বের করে যখনই ম্যাচ দিয়ে সিগারেট ধরাতে যাবেন হঠাৎ করে দেখেন এটা তো সিগারেট না, এই দুটো বাচ্চার আঙ্গুল, একটা হলো বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী। এটা ওনার প্যাকেটের মধ্যে ছিল। হ্যাঁ, ওনার ওই, জামার পকেটের মধ্যে এটা ছিল। তো উনি খুব অবাক হন, কি ব্যাপার, এই সিগারেটের জায়গায় এই বাচ্চার আঙ্গুল আসলো কিভাবে? উনি তো চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জড়ো করে ফেলেন যে আমার জামার পকেটের মধ্যে এরকম বাচ্চার আঙ্গুল। তখন ওনার বাড়ির লোকজন বলে, কি ব্যাপার, তোমার রিকশায় মানে রক্তের ছোপ লেগে আছে কেন? তখন উনি আবার তাড়াতাড়ি রিকশায় যান এবং রিকশায় রাসেল ভাই দেখা যাচ্ছে যে আমরা সাধারণত রিকশায় যে সিটের উপর বসি সেই সিটের নিচটা কিন্তু ফাঁকা থাকে, অনেক সময় ইশারা প্রয়োজনীয় জিনিস ওই সিটের নিচে রেখে দেন। মনে হচ্ছিল সিটের নিচ থেকে কোনো রক্ত কোনো প্রবাহ এসেছে। অবশ্য রিকশার সিটটা যখনই উনি সরিয়েছেন তখনই দেখেন যে মানে রক্ত মানে শুধু কঙ্কাল আছে, কঙ্কালের হাড়ের সাথে কিছু মাংস ঝুলে আছে আর মাথা দেখা যাচ্ছে। কিন্তু কাল লাশ, চেহারা এত বিভৎস হয়ে গেছে, ওই দুটো বাচ্চাকে এমন ভাবে নৃশংস ভাবে হত্যা করে ওই সিটের নিচে রেখে দেওয়া হয়েছে। তখন এই দৃশ্য যখন ওরা দেখেন সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। আর যেহেতু এটা একটা মার্ডার সেহেতু পুলিশকে তো অবশ্যই করতেই হবে, ইনফর্ম করতে হবে। পুলিশও আসেন। জি। তো পুলিশ আসার পরে এই ডেড বডি যতটুকু অবশিষ্ট ছিল নিয়ে যান। এবং যেহেতু ওনার রিক্সাতে এটা পাওয়া গেছে সেহেতু তাকে তো ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাকে ধরে নিয়ে যাবেন, প্রায় 3 মাস জেলে ছিলেন আর কি। পরবর্তীতে উনি পুলিশি রিপোর্টে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। আর ভাই এই দুটো বাচ্চার লাশ ছিল পাশের গ্রামের, যারা রাতের বেলা মানে কোনো কারণে বের হয়েছিল বাসা থেকে হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু ওরা ঘরে ফিরে আসে নাই। অনেক খোঁজাখুঁজি করতে ফিরে আসে নাই। পাশের গ্রাম তো হয়তো তারা জানতে পারে না, কিন্তু পরের দিন মানে যখন এরকমই হলো যে দুটো বাচ্চার লাশ, তখন ওনারা বুঝতে পারেন হয়তো এই দুটো বাচ্চার লাশই। তখন যখন কালো মিয়াকে চেহারার বর্ণনা, কালো মিয়া তো অন্ধকারে খুব ভালো দেখতে পারে না এই বাচ্চার, তো যতটুকু বলেছে তা বুঝতে পারছে এই দুটাই সেই বাচ্চা লাশ। রাসেল ভাই মোটামুটি 3 মাস উনি এরকম কারাগারে ছিলেন। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, উনি এটা হত্যাকাণ্ডের সাথে জড়িত না। উনি আবার বাড়িতে ফিরে আসেন। তো ফিরে আসার পরে যে বিষয়টা ঘটতে থাকে সেটা হলো রাসেল ভাই উনি কিন্তু একটা বিষয় বলতে ভুলে গিয়েছি, উনি কিন্তু রিক্সা চালানোর পাশাপাশি আর একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। সেটা হচ্ছে গ্রামে কোনো পুরুষ লোক যদি মারা যেত তো কালু মিয়া এটাকে গোসল দিতে চেতেন। এটা মানে ওনার বাবা দাদা অনেক আগে থেকেই বংশ পরম্পরা ওনারা এই কাজটা করেন আর কি। তো রাসেল ভাই হঠাৎ একদিন রাত 11টার দিকে, এই মানে জেলখানা থেকে আসার হয়তো 5-7 দিন পরে আর কি, রাত 11টার দিকে হঠাৎ করে ওনার বাড়ির দরজায় করান আসছে। দেখে যে ওনার গ্রামে পরিচিত 2 জন মুরব্বী আসছেন ওনার বাড়িতে। এসে বলতেছেন যে গ্রামে যে কবিরাজটা ছিল, কবিরাজটা হঠাৎ করে মারা গেছে, তুমি তো তাড়াতাড়ি চলো, গোসল দিতে হবে। তখন কবিরাজটা ওনার খুব পরিচিত ছিল, ওনার বাবার বন্ধুও ছিল। তখন উনি শুনে খুব মানে শোকাহত হন যে কবিরাজটা মারা গেছেন। বলছে ঠিক আছে আমি আসছি, এগুলো উনি একটু ওনার রেডি হয়ে চলে আসেন এবং এসে বলেন এখন কবিরাজ চাচার বাড়িটা কালু মিয়া চিনত। এখন উনি ওইদিকে হাঁটা না দিয়ে ওই 2 মুরব্বী বলছে যে এদিকে না আরেক দিকে চলো। আরেক দিকে কোন দিকে? যে কবিরাজের পুরান বাড়িতে, পুরান ভিটা। বলে পুরান ভিটায় তো কেউ থাকে না ওখানে। বলে না, ওর কবিরাজের ইচ্ছা ছিল যে ওনার দাফন কাফন এবং লাশ ধোয়ানো এইটার জন্য ওনার পুরান ভিটাতে হয়। পুরান ভিটাতে রাসেল ভাই ওই যে বিলের কথা বললাম ওই বিলের কাছাকাছি আর কি। তখন কি আর করা, হয়তো বা বলে থাকতেও পারেন এটা কালু মিয়া জানে না। তখন ওই 2 জন মুরব্বীর সাথে উনি হাঁটা ধরেন এবং ওর পুরান ভিটাটা কিন্তু একদম একটা বিরান জায়গা ছিল ওটা, মানে ওখানে কোনো থাকার কোনো উপযোগী কোনো ঘর ছিল না। সেখানে দেখা যায় সত্যি ওখানে একটা লাশ রাখা আছে খাটিয়ার উপরে। তখন লাশ ধোয়ানোর জন্য আনুষঙ্গিক সব জিনিস ছিল, একটা সাদা কাপড় দিয়ে লাশটা ঢাকা ছিল। তখন ওই 2 মুরব্বী বলল যে কালু মিয়া তুমি লাশটা গোসল করার ব্যবস্থা করো, এখানে সব প্রয়োজনীয় জিনিস আছে, সাহায্য লাগলে আমাদেরকে বলো। কালু মিয়া যখন লাশের কাছে গিয়ে যখনই উপর থেকে কাপড়টা সরিয়েছে তখন দেখে ওটা কবিরাজের লাশ না। ওই যে রাসেল ভাই উনি রিকশায় যে একজন লোককে তুলেছিল বাচ্চা নিয়ে, যে লোকটা উঠেছিল, এটা সেই লোক ওখানে শুয়ে আছে এবং শোয়ার পর দেখেন সে মৃত না, সে চোখ খুলে আছে। এবং যখনই লাশের কাপড়টা সরিয়েছে কালু মিয়ার হাতটা খপ করে ধরে সজোরে একটা কামড় মেরে বসে হাতে। এবং এরপরে কালু মিয়ার আর কোনো সেন্স ছিল না। সকালবেলা কালু মিয়াকে সেই বিলের ওই বট গাছের নিচে পাওয়া যায়, কিন্তু কালু মিয়ার হাতটা ছিল একদম রক্তাক্ত। এবং তাকে যখন উদ্ধার করা তখন তার হাতের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা ছিল না, মানে লাশ কামড় দিয়ে হয়তো বা সেটা মানে কেটে ফেলেছে এরকম আর কি। তো উনি এরপরে হাতের ট্রিটমেন্ট করেন কয়েক মাস ধরে।
আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করেন রাসেল ভাই, কিন্তু সমস্যা হলো উনি আগের মতো রিক্সাটা ওইভাবে চালাতে পারতেন না, কারণ যেহেতু 2 হাত বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর জোরটা ছিল না হাতে, এজন্য উনি ওইভাবে ভালো করে রিক্সা চালাতে পারতেন না। উনি চিন্তা করেন একটু কৃষিকাজের দিকে আস্তে আস্তে উনি একটু মুভ করেন আর কি। তবে ওই লাশ ধোয়ার প্রফেশনটা ওনার ছিল। তো উনি এই ঘটনার পরে সত্যি সত্যি মানে আরেকটা যে ঘটনা ঘটে রাসেল ভাই, যে ওই কবিরাজ কিন্তু জীবিত ছিল। কবিরাজ পরে এসে বলে যে আসলে তোমার বাবা এবং আমি বন্ধু ছিলাম, আমরা একই সাথে এক ওস্তাদের কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখেছিলাম। তো তোমার বাবা যে কাজটা করতো সেটা হচ্ছে উনি খুব রাগী ছিল। অনেক সময় কোনো বাড়িতে জিন তাড়াতে গেলে তো উনি 1 কথা 2 কথার উপরে জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন। এটা ছিল ওনার, উনি খুব বদরাগী ছিলেন, জিনদেরকে পুড়িয়ে মেরে ফেলতেন, যার কারণে অনেক জিনই ওনার উপর খুব ক্ষিপ্ত ছিল। তো উনি বলেন। এবং আসলে আরেকটা বিষয় সেটা হলো এই কালু মিয়ার বাবা কিন্তু একদিন পুকুরে গোসল করতে গিয়ে, উনি কিন্তু একজন সুস্থ স্বাভাবিক লোক ছিলেন, পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ করে ডুবে মারা যান। অথচ উনি খুব ভালো সাঁতার জানতেন, কি কারণে মারা গেল কিভাবে অনেকে বলেছে হয়তো পানির ভিতরে হার্ট স্ট্রোক করেছে, এরকম হার্ট অ্যাটাক হতেই পারে। কিন্তু আসলে ওই কবিরাজ বলেন আসলে তোমার বাবাকে জিনেরাই মেলে ফেলছে পানির ভিতরে। তখন বলছে এখন তোমাদের পিছনে লেগেছে, তুমি একটু সতর্ক থাকবা, আমি চাইলে তোমাকে চিকিৎসা করতে পারি, কিন্তু চিকিৎসা করতে গেলে হয়তো আমি মারা যাবো। তো যার কারণে কবিরাজ তার চিকিৎসার দায়িত্ব নিতে নারাজ হন, যে এই সমস্যা যেটা তার সাথে হচ্ছে সেই সমস্যা উনি সলভ করতে পারবেন না। কিন্তু তারপরেও রাসেল ভাই কবিরাজের কাছে উনি অনেক রিকোয়েস্ট করেন যে আমাকে একটু চিকিৎসা করেন। তো কবিরাজ চিকিৎসা শুরু করে, কিন্তু শুরু করার 7 থেকে 8 দিনের মাথায় কবিরাজ হঠাৎ করে রাতের বেলা তার বাড়িতে মারা যান। কিভাবে মারা গেছেন এটা কেউ বলতে পারে না, হঠাৎ করে রাতের বেলা মারা গেছেন কবিরাজ। তো সেই কবিরাজের যথারীতি গোসল দেওয়ার দায়িত্ব কালু মিয়ার উপর এসে পড়ে। তো কালু মিয়া যখন গোসল করতে, যখন মানে কবিরাজের সবকিছু রেডি, কবিরাজও যেহেতু রাসেল ভাই একটু ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিলেন, তো কবিরাজকে যখন গোসল দেওয়া হবে, চারদিক থেকে সাধারণত আমরা গোসলের সময় দেখি চারদিক থেকে একটু ঘিরে নেওয়া হয় আর কি লাশের গোসল করানোর সময়। তখন কালু মিয়া যখন গোসল করার জন্য ভিতরে ঢুকেছেন, তো হঠাৎ কয়েক মিনিটের মাথায় প্রচন্ড জোরে কালু মিয়ার চিৎকার শোনা গেল। লোকজন তাড়াতাড়ি করে গিয়ে দেখে যে কবিরাজের লাশের জায়গায় পড়ে আছে, কিন্তু কালু মিয়া মানে মাটিতে পড়ে আছেন এবং মনে হচ্ছিল তার চেহারা মানে ভারী কিছু দিয়ে একদম থেতলিয়ে দেওয়া হয়েছে, মানে এমন খুব নৃশংস ভাবে ওখানে তাকে হত্যা করা হয়েছে আর কি। তো কেন এমনটা হলো, কারণ ওখানে উপস্থিত, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, একদম মানে দিনের বেলার ঘটনা, কিন্তু ওই যেহেতু চারদিকে ঘেরা ছিল ওখানে কি হয়েছে কেউ জানে না। কিন্তু সবাই চিন্তা করে যে যেহেতু কবিরাজ নিজেও ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিলেন এবং কালু মিয়া সেও একসময় যেটা কাজটা করতে হয়েছিল ভাই, কারণ কালু মিয়ার বাবা যখন ব্ল্যাক ম্যাজিক করতেন কালু মিয়াকে দিয়ে বিভিন্ন উপকরণ তাকে দিয়ে সংগ্রহ করতেন, তাকে হেল্প করতেন, উনি তোমার না বুঝেই সেটা করতেন, ইচ্ছা করে এটা করতেন না। তো রাসেল ভাই এই কারণে সবাই ধারণা করে যে এই সমস্ত কারণে এই কাজের সাথে যুক্ত ছিল দেখেই শেষ পর্যন্ত কালু মিয়ার এই পরিণতিটা হয়েছিল। এটা রাসেল ভাই আলমডাঙ্গার আমাকে যে বলেছে সজীব, বলছে যে আলমডাঙ্গার খুব পরিচিত একটা ঘটনা। এটা ঘটনাটা হচ্ছে শ্রীলঙ্কার ঘটনা। তো সেই ভাইয়ার সঙ্গত কারণে নামটা বলছি না, উনি ইউকেতে ফ্রেন্ডস এইড নামক একটি এনজিওতে চাকরি করতেন। তো ওই সময়ে বিশ্ব ব্যাংকের ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংক্রান্ত একটা সার্ভে করার জন্য উনি 1992 সালে শ্রীলঙ্কার জাফনা দ্বীপে গিয়েছিলেন। আর জাফনা দ্বীপটা এই সম্পর্কে একটু বলে নেই রাসেল ভাই, কারণ 1976 সালে যখন এলটিটিই গঠিত হয়, তো তারপর থেকে কিন্তু 1986 সালে জাফনা দ্বীপটা এলটিটি দখল করে নেয়। তারপর থেকে কি জাফনা দ্বীপে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা মানে অশান্তি, এবং ওই সময় ওইখানকার লোকজনের আসলে মানে অবস্থা জানার জন্যই আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তাদেরকে পাঠানো হয়েছিল আর কি। ওই সূত্রপাতে ওই সূত্র ধরে ওনারা সেখানে যান। তো যাওয়ার পর রাসেল ভাই ওখানে ওনাদেরকে একটা কাঠের একটা বাড়িতে ওনাদেরকে থাকার ব্যবস্থা করা হয়। ওনারা 3 জন ছিলেন, কাঠের বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করা হয়। ওই বাড়িটার পাশে বেশ জঙ্গল টঙ্গল ছিল, জঙ্গলে মোটামুটি সাপ বানর এই জিনিসগুলো ছিল আর কি। মোটামুটি দিনের বেলাতেই তারা দেখতেন বিষয়গুলো। এখন রাসেল ভাই ওনারা যখন যে বাড়িতে ছিলেন ওনারা প্রতিদিন কাজ করতেন, এবং কাজ শেষে তখন তো আসলে ওইভাবে ইমেইলটা চালু ছিল না ওখানে, তখন ওনারা ফ্যাক্স করতেন। আমাদের প্রতিদিনের আপডেটটা প্রতিদিন ওনারা ওয়ার্ল্ড ব্যাংকের ফ্যাক্স করে জানিয়ে দিতেন যে আজকে এই পর্যন্ত আমরা তথ্য সংগ্রহ করতে পেরেছি। তো সারাদিন ক্লান্ত থাকার পর ওনারা যখন ঘুমাতে যেতেন রাসেল ভাই, তখন ওই প্রথম 1-2 দিনের পর থেকে একটা সমস্যা শুরু হয়। সেটা হচ্ছে
ওনারা ঘুমাতে যাওয়ার পরে ওনারা টের পেতেন যে কিচেনে শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ কাজ করছে বা থাল বাটি পড়ে যাচ্ছে, এরকম কিছু শব্দ। তো ওনারা যখন উঠে যেতেন তখন দেখতেন যে কিছুই না। কিছু না হলে রাসেল ভাই দেখতেন যে ওই থাল বাটি আসলে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তারপরে রাতের বেলা যেহেতু ওটা কাঠের একটা বাসা ছিল, তখন ওরা শব্দ পেতেন যে উপরে কোনো কিছু দৌড়াদৌড়ি করছে, ধূপধাপ শব্দ হচ্ছে। এখন যেহেতু পাশে জঙ্গল ছিল, তখন উনি চিন্তা করতেন হয়তো বা রাতের বেলা বানর এসে উপদ্রব করে। এটা কারণে এই বিষয়টা নিয়ে আসলে অতটা গুরুত্ব ওনারা কখনো দেন নাই। একদিন রাসেল ভাই রাতের বেলা মানে এই ধূপধাপ শব্দটা এত বেশি মানে প্রকট হয়ে গেল যে ওনারা ঘুমাতেই পারছিলেন না। তখন ওই ভাই উনি যেটা করলেন, হাতে একটা লাঠি নিয়ে উনি চিন্তা করলেন যে একটু উপরে যাই, যদি এই টাইপের কোনো জন্তু জানোয়ার থাকে তাদেরকে তাড়িয়ে দিয়ে আসি। রাসেল ভাই উপরে যে যান, কিন্তু উপরে গিয়ে উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে দুটো মানুষ দৌড়াদৌড়ি করছে, কিন্তু এই দুটো মানুষের শরীরে চামড়া নেই। মানে মনে হচ্ছে একটা মানুষের শরীর থেকে যদি চামড়া ছুলে ফেলা হয়, তখন মানুষের শরীরে রক্ত পেশি, তারপরে মানুষের বিভিন্ন টিস্যু যেগুলো দেখা যায় যেভাবে, এবং রক্ত ঝরতে থাকে, এইরকম দুইজন লোক দৌড়াদৌড়ি করছে। এবং হঠাৎ করে ওনার দিকে এই দুটো লোক তাকায়। তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি সেন্সলেস হয়ে পড়ে যান। স্বাভাবিকভাবে এরকম ভয়ঙ্কর দৃশ্য, কারণ মানুষের মুখের উপর যদি চামড়া না থাকে, চোখগুলো তো গোল হয়ে থাকে, মানে আমাদের চোখ তো এমনিতে সুন্দর দেখায়, কিন্তু যদি চামড়া না থাকে তো ভয়ঙ্কর চেহারা দেখায়, কঙ্কালের মতো। তো উনি ওই দৃশ্য সহ্য করতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে উনি যখন ওনার সাথে লোকজন যখন খুঁজে পাচ্ছেন না কোথায় গেল, তখন উপরে উঠে দেখে উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাকে যখন জ্ঞান ফিরানো হয়, তখন সবাই তাকে বলে আসলে রাতের বেলা সারাদিন কাজ করেছো, হয়তোবা কোনো ওই বানর বা শিম্পাঞ্জিকেই দেখেছো, ওরকম মনে হয়েছে। এটা বলে ওনাকে আশ্বস্ত করেন আর কি। তারপর রাসেল ভাই ওনারা আবার ওনাদের কাজে মন দেন, কিন্তু প্রতি রাত্রেই নিত্য নতুন এক সময় এক একটা ঘটনা ওনারা মানে ঘটছিলেন। এর ভিতরে আরেকদিন যে ঘটনাটা ঘটে রাসেল ভাই, সেটা হলো উনি শুয়েছিলেন রাতের বেলা। শোয়ার পর হঠাৎ করে মনে হচ্ছিল ওনার খাটের নিচে গড় 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 আওয়াজ হচ্ছে। সাধারণত উনি চিন্তা করেন হয়তো বা বিড়াল এই ধরনের গড় গড় শব্দ করে, কিন্তু রাসেল ভাই গড় গড় শব্দটার সাথে সাথে ওনার মনে হচ্ছিল খাটটা মানে ভূমিকম্পের মতো কাঁপছে, খাটটা মানে ভাইব্রেট হচ্ছে। উনি চিন্তা করলেন যে এই গড় গড় শব্দ তো হচ্ছে, কিন্তু ভাইব্রেট তো হওয়ার কথা না খাট। তখন উনি চিন্তা করেন হয়তো বা আবারও কোনো বন বিড়াল বা এই টাইপের কিছু হয়তো বা খাটের নিচে ঢুকেছে। উনি যখন টর্চ নিয়ে নিচে টর্চ জ্বালালেন, কিন্তু নিচে উনি কিছুই দেখতে পেলেন না। তখন উনি চিন্তা করেন তাহলে আমি এটা মানে কি শুনলাম এতক্ষণ। তারপর উনি চিন্তা করেন যে হয়তো বা চলে গেছে, পাশ দিয়ে চলে যেতেই পারে। তখন আবার উনি ঘুমানোর চেষ্টা করলেন। এবার রাসেল ভাই উনি দেখছিলেন যে একটা বিড়ালের মতো কি যেন মানে দেয়াল বেয়ে উঠে যাচ্ছে, কারণ বিড়াল তো আসলে দেয়াল বাওয়ার কথা না, সেটাই। কিন্তু উনি দেখছিলেন বিড়ালের মতো কিছু একটা জিনিস দেয়াল বেয়ে উঠে যাচ্ছে এবং ওই গড় গড় শব্দটা করছে, এবং চোখ দুটো লাইটের মতো জ্বলছিল। ওটা দেখে উনি খুবই ভয় পান এবং চিৎকার করে ওঠেন। পাশ থেকে যখন লোক চলে আসে, লোক এসে ওই টাইপের কিছু আর দেখে নেই, মানে ওনার সঙ্গী যারা ওই পাশে ছিলেন। এরকম নিত্য নতুন সমস্যা হতেই থাকছে। লাস্টের দিকে রাসেল ভাই যে ঘটনাটা মানে সবচেয়ে বেশি ওনাদেরকে পীড়া দিয়েছিল, সেটা হচ্ছে একদিন রাতের বেলা ওনারা যেই মানে ঘরে ঘুমাতেন, ঘরে চিলে কোঠা প্রচন্ড আর্তনাদ শব্দ, মনে হচ্ছে যে কোনো মানুষকে খুব প্রচন্ড নির্যাতন করা হচ্ছে। তখন উনি আর তখন একা গেলেন না, উনি সহ সাথে ওনার পাশের রুম থেকে ওনারা সবাই শুনছিলেন সেই শব্দটা। তো ওনারা উপরে গেলেন। তখন উপরে গিয়ে রাসেল ভাই যে দৃশ্যটা দেখেন, সেটা হচ্ছে উনি দেখছেন যে অন্য দুইজন লোককে, ঠিক আমরা যেমন রাসেল ভাই কুরবানি মানে জবাই করার পরে ছাগল বা অন্য কিছু যখন উপরের দিকে ঝুলিয়ে আসতেছে চামড়াটা ছুলি, ওরা দেখছেন যে দুইজন লোককে ওভাবে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে ঝুলিয়ে রেখেছে, এবং ঝুলিয়ে রেখে জীবন্ত অবস্থায় তাদের চামড়া ছুলছে। এবং যে দুইজন ছুল ছিল ওনাদের শরীরেও কোনো চামড়া ছিল না। আচ্ছা। তো এই দৃশ্য যখন উনি দেখলেন, দেখার পরে ওনারা ওখানে উপস্থিত কয়েকজন ছিলেন, সবাই মিলে এটা দেখেছেন। এবং দেখার পর রাসেল ভাই আসলে ওনারা ওখান থেকে চিৎকার করতে করতে নিচে নেমে আসেন, কারণ রাসেল ভাই ওটা তো একদম একটু রিমোট কর্নারে ছিল,
তো দারোয়ান যেটা করতো, দারোয়ান সন্ধ্যার পরে চলে যেত এবং দারোয়ান ওদেরকে বলে দিয়েছিল যে আপনারা পারতপক্ষে খুব দরকার না হলে বাসা থেকে বের হবেন না। কিন্তু এই বাসাটা যে হন্টেড, এই বিষয়গুলো যদি ওনাদেরকে বলা হতো তাহলে ওনারা ওখানে থাকতে চাইতেন না। তো এই কারণে ওনাদেরকে ওটা বলাও হয়নি রাসেল ভাই। তো যাই হোক রাসেল ভাই, এই ঘটনাটা যখন ওনারা অবলোকন করেন, পরবর্তীতে পরের দিন বললেন যে আমরা এই বাড়িতে থাকবো না, আমাদের ওনার দ্রুত কাজটা গুছিয়ে নিয়ে আসে। দ্রুত গুছিয়ে নিয়ে ওনারা শ্রীলঙ্কা থেকে চলে যান। কিন্তু যাওয়ার আগে ওনার ওই জায়গা সম্পর্কে একটু জানার চেষ্টা করেন ওটা আসলে কি ছিল। তো রাসেল ভাই, যেটা ওই শুরুর দিকে যেটা বলছিলাম যে ওই 1986 সালের আগের দিকে, কারণ ওই জাফনা দ্বীপটা একটু রিমোট এরিয়া এবং বিভিন্ন কারণে সেটা সংঘাতপূর্ণ জায়গা। ওখানে কিছু ডাকাত সম্প্রদায় ছিল। আচ্ছা। ডাকাতটা কি করতো, ওই নিরীহ তামিল ছেলেদেরকে ধরে নিয়ে আসতো, ধরে নিয়ে এসে ওদের দলে ভিড়ানোর চেষ্টা করতো। যদি কোনো কারণে দলের সাথে কেউ বেইমানি করতো বা ওদের কাছে প্রমাণিত হতো কেউ মিথ্যা বলেছে সর্দারের সাথে, তখন কি করতো, জীবন্ত অবস্থায় তাদের চামড়াটা ছুলে ফেলতো, এইভাবে তাদেরকে মৃত্যুদণ্ড দিত। তো ওই জায়গাটাতে ওই ঘরটা ছিল ডাকাতদের একটা ঘর, ওইটাই পরিত্যক্ত, পরবর্তীতে সংস্কার করে সেটা থাকার উপযোগী করা হয়েছিল আর কি। বিভিন্ন গেস্ট আসলে সাধারণত ওইখান থেকে তাদেরকে ওখানে রাখতো। তো যেহেতু ওই ঘরটা এই কারণে হন্টেড ছিল, যার কারণে ওনারা ওখানে থাকা অবস্থায় এই ঘটনাগুলো ওনারা দেখেন।